নমস্কার বন্ধুরা, এনলাইটেনে তোমাদের স্বাগত। ইন্ডিয়ান হিস্ট্রির উপর আমরা যে এমসিকিউ সিরিজ শুরু করেছিলাম, আজকে তার একটি অন্যতম ক্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে দ্য 16 মহাজনপদাস। তো মহাজনপদ নিয়ে আমরা 25টা কোশ্চেন রেখেছি এবং 25টা কোশ্চেনের প্রত্যেকটা ধরে ধরে যতটা পারি ম্যাক্সিমাম ডিসকাশন করব। তাই তোমরা চেষ্টা করো ভিডিওটা একদম শেষ অবধি দেখার, কারণ সেখানে তোমরা 25 থেকেও বেশি কোশ্চেন পাবে, এটুকু বলতে পারি। এবং চেষ্টা করো ভিডিওটা একের বেশিবার দেখার। এক্ষেত্রে আমরা সরাসরি মহাজনপদের কোশ্চেনে যাওয়ার আগে জাস্ট ডিসকাশন করি মহাজনপদটা কি। মহাজনপদ অ্যাকচুয়ালি অনেকগুলো জনপদ নিয়ে গঠিত হয়েছে। অনেকগুলো জনপদ যখন একসাথে আসছে বা সেই জনপদ যখন আরও স্ট্রং হয়ে আসছে, তখন মহাজনপদ শুরু হয়েছে মূলত 600 বিসি থেকে, মানে 600 থেকে 400 বিসি যে টাইমটা, এইটা ছিল মহাজনপদের টাইম। অ্যান্ড এই টাইমটাকে বলা হয় সেকেন্ড আরবানাইজেশন। তো যদি আমাদের কোশ্চেন আসে সেকেন্ড আরবানাইজেশন কোন সময়ে হয়েছিল, সেটা হচ্ছে 300 বা 400, যেটাই বলো, 400 বিসি থেকে 600 বিসির মাঝের টাইমটা। এবং ফার্স্ট আরবানাইজেশন হয়েছে আমাদের কিন্তু সেই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পান সিভিলাইজেশন যাই বলো, সেটা ছিল ফার্স্ট আরবানাইজেশন। পরবর্তীকালে হচ্ছে আমাদের এই মহাজনপদ টাইমে সেকেন্ড আরবানাইজেশন। ঋগ্বেদিক টাইমে কিন্তু আরবানাইজেশন ছিল না। ঋগ্বেদিক টাইম থেকে আস্তে আস্তে মানুষ আরবানাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঋগ্বেদিকে ট্রাইবাল, তারপর আস্তে আস্তে লেটার বেদিকে একটু রাজার কনসেপ্টটা আসতে শুরু করে, এবং আলটিমেটলি যখন লেটার বেদিকের শেষের দিকে চলে আসে 600 বিসির পরবর্তীকালে, এই মহাজনপদ কনসেপ্টটা আরও খুব প্রখরভাবে দেখা দিতে থাকে। তো আমরা টোটাল যে ইন্ডিয়ার মধ্যে 16খানা মহাজনপদ পাই, বিভিন্ন জায়গায় তার মেনশন ছিল। তো সেই সমস্ত জিনিস আমরা পরবর্তীকালে পাবো কোশ্চেনের মধ্যে। এখানে জাস্ট হালকা কিছু জিনিস দেওয়া হয়েছে যেগুলো তোমাদের জনপদ এবং মহাজনপদকে চিনতে সুবিধা করবে। মেনলি জনপদ বলতে গেলে অনেকটা ছোট, যেটা আগে ছিল, তারপর সেই জনপদগুলো সংগঠিত হয়ে বা কোনো জনপদ আরও শক্তিশালী হয়ে এই মহাজনপদে গঠন করেছে। জনপদ ছিল ব্রোঞ্জ এজের, আর মহাজনপদ মেনলি আয়রন এজ, মানে যখন আয়রনের লোহার ব্যবহার আরও চরম মাত্রায় শুরু হয়। তো চলো আমরা শুরু করছি প্রথম এমসিকিউ থেকে। নাম্বার 1, in early ancient India, the largest urban center was Patliputra, Takshila, Kaushambi and Kannauj. তো প্রথম দিকে সবথেকে পপুলার বা সবথেকে আরবানাইজ সিটি কোনটা ছিল বা আরবানাইজ সেন্টার কোনটা ছিল, সেটা অ্যান্সার আমাদের পাটলিপুত্র। এবার এক্ষেত্রে বলতেই পারো মাগধ, সেই টাইমে যে মগধের রাজধানী ছিল গিরিরাজ বা রাজগীর। তো সেখানে তখন তো পাটলিপুত্র নামটা ছিল না। তো কথাটা ঠিকই, কারণ তখন পাটলিপুত্র নাম ছিল না, তখন নাম ছিল গিরিরাজ বা রাজগীর। পাটলিপুত্র অনেক পরবর্তীকালে উদয়ন এটা স্থাপন করেন। তো পাটলিপুত্র যেহেতু এখানে আমাদের অপশন আছে, বাকি নামগুলো নেই, তো সেই জন্যই আমাদেরকে পাটলিপুত্র নিতে হচ্ছে। এবার এখানে যদি অপশানে গিরিরাজ বা রাজগীর অপশন থাকতো, সেটা কিন্তু হতো। এবং তাছাড়া বলে রাখা ভালো, এখানে পাটলিপুত্র হওয়ার একটা কারণ, গিরিরাজ ছিল প্রথম দিকের রাজধানী। মগধ বরাবরই শক্তিশালী ছিল। পরবর্তীকালে মগধ অবন্তীকে হারিয়ে সব থেকে বেশি শক্তিশালী হয়ে ওঠে, এবং সেই সময় কিন্তু মেন যে ক্যাপিটাল ছিল সেটা ছিল পাটলিপুত্র। তো সেই জন্য পাটলিপুত্রের আরবানাইজেশন বা পাটলিপুত্রের জনসংখ্যা ছিল সব থেকে বেশি। এই জন্যই পাটলিপুত্র বলতে গেলে আরও গ্রেট। যদি কখনো কম্পেয়ার করা হয় গিরিরাজ আর পাটলিপুত্রের মধ্যে কার পপুলেশন বেশি বা কার লার্জেস্ট আরবান সোসাইটি কার বেশি, সেক্ষেত্রে কিন্তু পাটলিপুত্র যাবে, কারণ পাটলিপুত্র আরও পরবর্তীকালে স্থাপন করা হয়েছে। The list of 16 Mahajanapada is available in Mahabharat, Anguttara Nikaya, Chandogya Upanishad আর সম্যুক্তা নিকায়া। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে আঙ্গুত্তর নিকায়া। তো আঙ্গুত্তর নিকায়া একটা বৌদ্ধিস্ট টেক্সট। তো এখানে মেনলি 16টা মহাজনপদের কথা বলা হয়েছে। এবার শুধুমাত্র বৌদ্ধিস্ট টেক্সট না, কিছু জৈনিস্ট টেক্সটও আছে, যেমন যেটার নাম হচ্ছে ভগবতী সূত্র। তোমরা কেউ লিখে নিও নামটা, ভগবতী সূত্র। এখানে এই যে জৈনিস্ট এখানে টেক্সট আছে, এখানেও 16টা মহাজনপদের কথা বলা হয়েছে। এছাড়া পাণিনি, যাকে আমরা জানি, পাণিনির অষ্টাধ্যায়ীতেও মহাজনপদের কথা বলা হয়েছে, কিন্তু সেখানে এক্সাক্ট 16টা না, মেনলি বলা হয়েছে 9টা মতো মহাজনপদ, বা ওখানে বেশি জোর দেওয়া হয়েছে জনপদের উপর। টোটাল 22টা মতো জনপদের কথা ওখানে বলা হয়েছে, তার মধ্যে কয়েকটা খুব স্ট্রং ছিল এরকম। তো ওখানে একদম ক্লিয়ার কাট কোনো কনসেপ্ট ছিল না যে ঠিক এক্স্যাক্ট এতগুলোই মহাজনপদ ছিল। বাট এই আঙ্গুত্তর নিকায়া এবং ভগবতী সূত্র, যেটা জৈনিস্ট টেক্সট, এখানে কিন্তু ক্লিয়ার একদম মেনশন ছিল যে 16টাই মহাজনপদ এবং তাদের মধ্যে কে কতটা শক্তিশালী বা কার কীরকম নেচার। 3. Which of the following old state and their capitals is or are correctly match? মানে এই দুটো সারি দেওয়া আছে, একদিকে স্টেট একদিকে ক্যাপিটাল, কার সাথে কোনটা সঠিকভাবে ম্যাচ করছে। তো একটু হোল্ড করছি, তোমরা ম্যাচটা দেখে নাও। এবং অ্যান্সার হচ্ছে ডি, অঙ্গর
যার ক্যাপিটাল চম্পা, এবং মগধের ক্যাপিটাল গিরিরাজ বা রাজগিরি, যেটাই বলো। তো আমি পাশের যে ছবিটা দিয়েছি এখানে স্টেটগুলো আছে, স্টেটের সাথে তার ক্যাপিটালগুলো দেওয়া আছে, তো এটা একবার দেখে নিও। বাকিগুলো ম্যাচ খাচ্ছে না, কেবলমাত্র এই দুটোই ম্যাচ খাবে। অ্যান্ড তার সাথে আমি পরে যে একটা লিস্ট, সেখানে পুরো লিস্টটা দেওয়া আছে, পাশে এটা ছবি হিসাবে দেওয়া আছে, ম্যাপ হিসাবেও দেওয়া আছে। তো এগুলোর মধ্যে তিনজনা শুধুমাত্র ডবল ক্যাপিটাল ছিল। সেই তিনজন হচ্ছে, একবার খুঁজিনি, এক সেকেন্ড, পাঞ্চাল, অবন্তী, আর একটা কোশালা। কোশালার এখানে একটা নাম আছে, মানে একটা ক্যাপিটালের কথা বলা আছে, বাট কোশালার দুটো ক্যাপিটাল ছিল, একটা ছিল শ্রাবস্তী, একটা হচ্ছে কুশাবতী। তো মেনলি এই ক্যাপিটালগুলো যেভাবে ভাগ করা হতো, একটা ছিল নর্থের ক্যাপিটাল, একটা সাউথের ক্যাপিটাল, মানে সবারই ক্ষেত্রে। অবন্তীর একটা উজ্জয়িন, একটা মহেশমতি, বাট এই মহেশমতি হয়তো আমাদের বাহুবলীতে যে মহেশমতিকে আমরা দেখেছি এটা এক না। তো এরকম মনে করা হয় যে যেহেতু উজ্জয়িনী নর্মদার ধারে অবস্থিত, তো হয়তো উজ্জয়িনী একদিকে আছে আর মহিষ্মতি একদিকে, মানে নর্মদার একদিকে উজ্জয়িনী আর একদিকে মহিষ্মতি। আর এদিকে পাঞ্চালা হচ্ছে এইখানটা। পাঞ্চালা দুটো ক্যাপিটাল, একটা হচ্ছে অহিছত্র, আর একটা হচ্ছে কম্পলিয়া আর অহিছত্র হচ্ছে এই পাঞ্চালা দুটো ক্যাপিটাল। বাকি ক্যাপিটালগুলো তোমরা আগে দেখে নিও, কারণ ক্যাপিটাল থেকে ডাইরেক্ট কোশ্চেন অনেক সময় দিয়ে থাকে। মেনলি এক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যে মহাজনপদগুলো আছে তাদেরই ক্যাপিটাল জানতে চাই, তবু একবার দেখে নিতে পারো বাকিগুলো কার কি ক্যাপিটাল আছে। নেক্সট কোশ্চেন 4. In ancient India, the earliest capital of Magadha kingdom was পাটলিপুত্র, রাজগীর, বৈশালী, বারাণসী। তো এখানে দেখো দুটো নামই আছে, পাটলিপুত্র অ্যান্ড রাজগীর। তো যেহেতু অ্যানশিয়েন্ট ইন্ডিয়ায় মগধের ক্যাপিটাল বলছে, মানে মগধের একদম প্রথম দিকে ক্যাপিটাল কী ছিল, তো সেটা ছিল রাজগীর। অ্যান্ড এটা রাজগীর একটা ছবি। 5. Ancient Indraprastha was the capital of which of the following মহাজনপদা? কুরু, মৎস্য, পাঞ্চাল আর ভিজি। অ্যান্ড এখানে আমরা দেখছি অ্যান্সার হবে কুরু, মানে ইন্দ্রপ্রস্থের প্রাচীন ক্যাপিটাল কী ছিল। এবার ইন্দ্রপ্রস্থ বলতে গেলেই আমরা একদম সেই মহাভারতে চলে যাই। অ্যান্ড এখানে যে প্রথম তিনটে নাম আছে, এই তিনটে নামও আমরা মহাভারতে পাই, মানে মহাজনপদের কনসেপ্টটা বা গল্প যখনই পড়বো সেখানে আমরা মহাভারত পাবো। কারণ ইন্দ্রপ্রস্থ বা কুরু রাজ্য এখানে, পাঞ্চালা এরকম, পাঞ্চাল এইদিকে আর মৎস্য এইদিকে। তো পাঞ্চালাতে কে ছিল? পাঞ্চালী মানে দ্রৌপদী। মৎস্য রাজ্যে ছিল বিরাট রাজ, মৎস্য যে ক্যাপিটাল বিরাট রাজ। একবার দেখিনি মৎস্যর ক্যাপিটাল, হ্যাঁ বিরাটনগর বা এর রাজাকে বলা হয় বিরাট রাজ। তো ইনি ছিলেন আবার কুন্তির বাবা, মানে পাণ্ডবদের মামা ছিল বিরাট রাজ। তো লোকেশনটা এরকম, এটা কুরু, এটা মৎস্য, এটা পাঞ্চাল। তো এটা অ্যাকচুয়ালি মহাভারতের, অ্যান্ড এটা ইন্দ্রপ্রস্থে, এটা ধ্বংসাবেশ। নেক্সট 6. তক্ষশিলা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ হুইচ অ্যানশিয়েন্ট মহাজনপদ? গান্ধারা, আঙ্গা, মাগাধা, কাশী। তো তক্ষশিলা বলেছে কোন মহাজনপদের ক্যাপিটাল ছিল, তো আমাদের অ্যান্সার গান্ধার। এটা একটা তক্ষশিলার একটা রিক্রিয়েশন করা হয়েছে, যে তক্ষশিলা ইউনিভার্সিটি হয়তো এরকম ছিল। নেক্সট 7. মথুরা দ্য ফেমাস সিটি ওয়াজ ক্যাপিটাল অফ হুইচ অ্যানশিয়েন্ট মহাজনপদা? তো মথুরা কোন প্রাচীন মহাজনপদের ক্যাপিটাল ছিল? অ্যান্ড এখানে একটু মার্কিং হয়ে আছে, অ্যান্সার আমাদের সুরসেনা। এইটা হচ্ছে সুরসেনা। নেক্সট 8. হুইচ অ্যামং দ্য ফলোইং মহাজনপদা ওয়াজ লোকেটেড সাউথ মোস্ট কম্পেয়ারিং টু দ্য আদার মহাজনপদা? তো এখানে বলছে একদম অন্য মহাজনপদের তুলনায় একদম সাউথে কোন মহাজনপদটি অবস্থিত। তো একদম সাউথে যেটা বলতে গেলে গোদাবরী আছে, গোদাবরীর তীরে যে আছে যেটা, তার নাম হচ্ছে আসাকা। এবার আসাকা দুটো নাম হয়, মানে আসাকা কোনো জায়গায় আসাকাও পেতে পারো, কোনো জায়গায় আসমাকাও পেতে পারো। আমি দুটো নামই মেনশন করেছি, পরের কোশ্চেনে আসমাকাও পাবে। তো এই দুটো নামই ইউজ করা হয়, তাই দুজনে একই জিনিস, মানে দুটো জায়গায় একই, শুধু নাম কোনো কোনো জায়গায় আলাদা আছে। তো এখানে আমাদের অ্যান্সার আসাকা। তো একমাত্র সাউথ ইন্ডিয়ায় এই মহাজনপদকে পাওয়া গেছে, সেটা গোদাবরীর তীরে। এই জনপদিন ওয়াজ ড্যাশ অফ এ জনপদা? সার্ভেন্ট, মিনিস্টার, আর্মি জেনারেল অ্যান্ড রুলার। তো জনপদিন মহাজনপদের কে হয়? তো অ্যান্সার আমাদের রুলার, মানে জনপদিনই হচ্ছে জনপদের সিংহাম অ্যাকচুয়ালি। দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ মাগধা ওয়াজ পাটলিপুত্র, বৈশালী, গিরিরাজ আর রাজগীর আর চম্পা।
তো এগেন সেই একই জিনিসটা আমাদের সামনে টোপটা দিচ্ছে, পাটলিপুত্র হবে কি হবে না, যেহেতু বলেছি পাটলিপুত্র কিন্তু পরবর্তীকালে উদয়ন বানিয়েছিল হর্ষঙ্কর ডাইনেস্টির, সেটা আমরা পরবর্তীকালের এমসিকিউ করব। তো ফার্স্ট ক্যাপিটাল অফ মাগধা ওয়াজ রাজগীর বা গিরিরাজ। পরবর্তীকালে এখান থেকে শিফট করে পাটলিপুত্রে নিয়ে যাওয়া হয়, কারণ গিরিরাজ বা রাজগীর ছিল মূলত পর্বত বেষ্টিত, আর সেখানে পাটলিপুত্র ছিল মেনলি রিভার দ্বারা সুরক্ষিত। পর্বত বেষ্টিত হওয়ার একটা সুবিধা ছিল, যেটু অ্যাটাক করতে অন্য যে বাইরের শত্রু থেকে অ্যাটাক করা যেমন সমস্যা হতো, তেমনি একটা সমস্যা অ্যাটাক থেকে প্রোটেকশন দিত, মানে ডিফেন্সটা ভালো করতো, বাট একটু বেশি ডিফেন্সিভ ছিল। মানে যদি কেউ ওই পাহাড়গুলোর সাইডে যদি কেউ ব্লক করে দেয় বা সিজ করে দেয়, তো সেক্ষেত্রে মানে গিরিরাজের বেশ সমস্যা হয়ে যেত। তো এই সমস্যা কাটানোর জন্য পরবর্তীকালে গিরিরাজ থেকে রাজগীরে ট্রান্সফার করে নেওয়া হয়েছিল ক্যাপিটালকে। 11. Mahajanapada situated on the bank of river was Mahajanapada situated on the river on the bank of river Godavari was, মানে গোদাবরী রিভারের তীরে কোন মহাজনপদ অবস্থিত। তো সেটা আমরা আগের প্রায় ডিসকাস করে নিয়েছি কোনটা। অ্যান্সার আমাদের হবে আসমাকা, আসমাকা বা আসাকা। তো এটা হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়ায় অবস্থিত মহাজনপদ, যেটা গোদাবরী রিভারের তীরে, যদি গোদাবরী একটু ওপরে গোদাবরীর তীরে অবস্থিত। Between which of the following was the ancient town of Takshila located, মানে কোন দুটো নদীর মাঝামাঝি জায়গায় তক্ষশিলা যে প্রাচীন শহর সেটা অবস্থিত। ইন্দাস ঝিলাম, ঝিলাম চেনাব, চেনাব রাভি, রাভি বিয়াস। তো আমাদের অ্যান্সার ইন্দাস অ্যান্ড ঝিলাম। তো এটা হচ্ছে একটা আমাদের তক্ষশিলার একটা টপ ভিউ, একটা যে ধ্বংসস্তূপটা বর্তমান আছে তার একটা টপ ভিউ হচ্ছে এটা। দ্য ওল্ডেস্ট রিপাবলিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ শাক্কা, লিচ্ছেবি, যান্ত্রিকা অ্যান্ড কোলিয়ান। তো এখানে এই কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল রাখো জাস্ট, এবং যে কোশ্চেনটা কি এক্স্যাক্ট বলেছে এটা খুব ভালো করে দেখো। দ্য ওল্ডেস্ট রিপাবলিক ইন দ্য ওয়ার্ল্ড, তো এখানে অ্যান্সার হবে শাক্য। শাক্য বলতে আমরা যেটা মনে আসে, শাক্যমুনি কে? গৌতম বুদ্ধ। তো গৌতম বুদ্ধ ছিলেন এই শাক্য ক্ল্যান। তো শাক্য কোনো মহাজনপদের অংশ ছিল না, শাক্য অ্যাকচুয়ালি একটা গোষ্ঠী ছিল, ছোট গোষ্ঠী বা ছোট ট্রাইবাল গোষ্ঠী বা ক্ল্যান যাই বলো, সেটা ছিল শাক্য। অ্যান্ড এই শাক্য আর কোলিয়ান এই দুটো ছিল পাশাপাশি, মানে নদীর এপার ওপারে দুপারে দুটো ক্ল্যান। এবার দুঃখের কথা হচ্ছে এটাই যে শাক্য ক্ল্যান থেকে গৌতম বুদ্ধ বিলং করলেও শাক্যরা কখনো গৌতম বুদ্ধকে খুব একটা গুরুত্ব দেয়নি, বা গৌতম বুদ্ধের যে টিচিংটা আছে এটা কখনোই ফলো করেনি। তো ওরা ওদের যে বর্ণ বা ওদের যে সোসাইটির যে প্রেজেন্টটা ছিল, ওদের যে বর্ণ রং যে স্থানটা, বর্ণের যে স্থান, সেই নিয়ে অত্যন্ত অহংকারী ছিল। তো পরবর্তীকালে শাক্য আর এই কোলিয়ান বা কোলিয়াসদের মধ্যে সংঘর্ষ কন্টিনিউ চলতে থাকে এবং শেষে এরা নিজেরাই ধ্বংস হয়ে যায়। তো নিজেদের বর্ণ অহংকারের জন্য মেনলি শাক্য এবং কোলিয়াসরা ধ্বংস হয়ে যায়। আর লিচ্ছবিটা আসছে আমি ঠিক পরের কোশ্চেনেই, কারণ লিচ্ছবিটা কেন এখানে বলছি না, আর পরের কোশ্চেনের উত্তরে লিচ্ছবি কেন আসবে সেটা পুরোপুরি ডিসকাস করছি। 14. In the 6th century BC, northern India was divided into 16 great states, 8 republic states, both A and B, and D, Anga and Magadha. তো আমাদের এখানে অ্যান্সার হবে সি, বোথ এ অ্যান্ড বি, মানে 16টা মহাজনপদ এবং 8টা রিপাবলিক। এই নিয়ে ছিল আমাদের যে ওই সময়কার যে ইন্ডিয়ার যে স্ট্রাকচারটা ছিল, সিক্স সেঞ্চুরি বিসির ইন্ডিয়া। নেক্সট এটাই ছিল সেই কোশ্চেন, বাই হোম দ্য ফার্স্ট রিপাবলিক অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ এস্টাবলিশড ইন বৈশালী ইন 6th century BC, মৌর্য, নন্দ, গুপ্তা, লিচ্ছবি। তো এই জায়গাটায় আমাদের অ্যান্সার আসবে লিচ্ছবি, কারণ এই লিচ্ছাবিরাই প্রথম একটা মহাজনপদ গঠন করেছিল বৈশালীতে, যেটা ছিল রিপাবলিক। শাক্যরা কিন্তু মহাজনপদ গঠন করেনি, শাক্যরা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্ল্যান ছিল, এবং শাক্যদের পরে আসে লিচ্ছবি। আর বলা ভালো এই লিচ্ছবি বংশ থেকে আবার মহাবীর এসেছেন। তো শাক্য থেকে এসেছেন গৌতম বুদ্ধ, এবং লিচ্ছবি ক্ল্যান থেকে বা লিচ্ছবি বংশ থেকে এসেছেন মহাবীর। লিচ্ছবিরা একটু বেশি পাওয়ারফুলও বলা যেতে পারে বা সংগঠিত, কারণ লিচ্ছবিরাই কিন্তু মহাজনপদ গঠন করতে পেরেছিল, কিন্তু শাক্যরা কোনো মহাজনপদ গঠন করেনি। তো যদি রিপাবলিক মহাজনপদ যদি বলে, লিচ্ছবিরাই গঠন করেছিল, আর যদি রিপাবলিক অ্যাজ এ ক্ল্যান হিসেবে দেখানো হয় তাহলে কিন্তু ওটা হবে শাক্যরা। 16. হুইচ মহাজনপদা করসপেন্ড দ্য মডার্ন মুঙ্গের ভাগলপুর ডিস্ট্রিক্ট অফ বিহার। তো বলতে চাইছি বর্তমানে আমাদের মুঙ্গের এবং ভাগলপুর ডিস্ট্রিক্ট যে বিহারে যেটা আছে, বিহারের মুঙ্গের এবং ভাগলপুর ডিস্ট্রিক্ট কোন মহাজনপদের মধ্যে পড়তো? ভাজি, মল্ল, আঙ্গা, মাগাধা। তো এখানে আমাদের অ্যান্সার আঙ্গা। তো অনেক কনফিউশন হতে পারে আঙ্গা অ্যান্ড মাগধের মধ্যে, বাট এক্সাক্ট অ্যান্সার হবে আঙ্গা।
অঙ্গ মূলত বলতে গেলে আমাদের বাংলার ওয়েস্ট বেঙ্গলের পাশেই এরিয়াটা ছিল অঙ্গ। অঙ্গ থেকে মনে পড়ে যেটা অঙ্গরাজ কর্ণ, অঙ্গরাজ কর্ণকে যে এই অঙ্গ রাজ্যটা দান করেছিলেন ওনার যে বন্ধু, অন্যতম প্রিয় মিত্র, তার মিত্রতার প্রতীক হিসাবে দুর্যোধন অ্যাকচুয়ালি ওনাকে এই অঙ্গরাজ্য দান করেছিলেন। বুদ্ধা ডায়েড ইন হুইচ মহাজনপদা? মল্ল, ছেদি, মগধ, অবন্তী। খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বুদ্ধ কোন মহাজনপদে মারা যান? তো সেটা হচ্ছে মল্ল। এবার এখানকার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বুদ্ধ এবং মহাবীর দুজনে একই মহাজনপদে মারা যান। তো বুদ্ধ যেখানে মারা যান সেটার নাম হচ্ছে কুশীনগর বা কুশিনারা, আর মহাবীর যেখানে মারা যান সেটার নাম হচ্ছে পাভাপুরী বা পাবাপুরী। তো যাই বলো, তো পাভাপুরীতে মারা যায় আমাদের মহাবীর, এবং কুশীনগরে মারা যায় গৌতম বুদ্ধ। Which of the following pair of Mahajanapada is located outside India? Avanti, Asmaka, Kuru, Kamboja, Kamboj, Gandhara, Matsya, Avanti. তো এইগুলোর মধ্যে বর্তমানে ভারতের যে ম্যাপ আছে সেই অনুসারে ভারতের বাইরে কে অবস্থিত? তো এই ম্যাপ দেখলে তোমরা জেনে যাবে কম্বোজ এবং গান্ধারা এই দুটো হচ্ছে ভারতের বাইরে অবস্থিত। তো এগেন আবার সেটা মহাভারতের টাচ। গান্ধারা যেখান থেকে এসেছে গান্ধারী, মানে আমাদের কৌরবকুলে যে কৌরবরা ছিল, কৌরবদের যে মাতা গান্ধারী, তার বাসস্থান বা তার বাড়ি ছিল গান্ধার বা শুকুনি মামা, উনি ছিলেন গান্ধারের প্রিন্স। হুইচ অফ দ্য ফলোইং মহাজনপদাস আর অ্যাসোসিয়েটেড উইথ রিভার গঙ্গা? তো মূলত বলতে চাইছে গঙ্গার আশেপাশে বা গঙ্গা নিয়ে কোন মহাজনপদগুলো গঠিত ছিল। তো এখানে হয়তো ভাজ্জি নামটা দু জায়গায় পেয়ে যাবে, কিন্তু ভাজ্জি পাবে এদিকে অবন্তী, অবন্তী কিন্তু গঙ্গায় না, এখানে একটা পাচ্ছ। একমাত্র অপশনগুলো দেখে নাও, কম্বজ গান্ধারা, মগধা ভাজ্জি, আসমাকা সুরসেনা অ্যান্ড অবন্তী ভাজ্জি। এখানে অ্যান্সার ভাজ্জি। একমাত্র মগধা আর ভাজ্জি এই দুটোকে তুমি পাবে গঙ্গার ধারে, মানে এই অপশান অনুসারে। টোটাল বলতে গেলে 16টার মধ্যে 10টা মহাজনপদ গঙ্গার আশেপাশে গড়ে উঠেছিল, এবং বাকি 6টা ভারতের অন্য জায়গায়, যেমন এই দুটো দেখতে পাচ্ছ, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এরা গঙ্গার অন্যদিকে। কিন্তু মেনলি গঙ্গাকে কেন্দ্র করে গঠিত হয়েছিল 10টা মহাজনপদ। 20. Consider the following statement regarding the Mahajanapadas of Magadha. তো মগধ সম্পর্কে, মগধ যে গ্রেট মহাজনপদ ছিল সেই সম্পর্কে কোনগুলো ঠিক? অ্যাভেলেবিলিটি অফ রিচ আয়রন ডিপোজিট হুইচ ওয়ার ইউজড ইন মেকিং ওয়েপন্স, মানে অস্ত্রশস্ত্র তৈরি করার জন্য যে লোহার দরকার হয় তার প্রচুর লোহার প্রাচুর্য, মানে প্রচুর পরিমাণে লোহার আয়রন ডিপোজিট পাওয়া গিয়েছিলো মগধে। অ্যান্ড এটা সত্যি কথা, মগধ যে এত শক্তিশালী হয়েছিল তার একটা কারণ ছিল ওর কাছে যে র মেটেরিয়াল ছিল, আর্মস বানানোর যে শস্ত্র বানানোর যে র মেটেরিয়াল দরকার, সেই লোহা কিন্তু প্রচুর পরিমাণে ছিল মগধের কাছে। অপশন 2, ইটস লোকেশন অ্যাট দ্য রিচ অ্যান্ড ফার্টাইল গ্যাঙ্গেটিক প্লেন। তো আমরা বরাবরই জানি গঙ্গা ভ্যালিতে, মানে গঙ্গার যে উপকূলটা আছে বা যে গঙ্গা এরিয়াটা, সেখানে মূলত অ্যালুভিয়াল সয়েল, এবং অ্যালুভিয়াল সয়েল খুবই ফার্টাইল। তো যত বেশি ফার্টাইল এরিয়া হবে সেখানে তার ক্রপ প্রোডাকশনও বেশি হবে, তো ফুড প্রোডাকশনও বেশি হচ্ছে। ওদিকে যে র মেটেরিয়ালস লাগছে যুদ্ধের বিগ্রহের জন্য, সেই র মেটেরিয়ালসের প্রোডাকশনও বেশি। তো দুটো বেসিক জিনিসই হয়ে যাচ্ছে, খাদ্য হয়ে যাচ্ছে, অন্যদিকে অস্ত্রশস্ত্রও হয়ে যাচ্ছে। অ্যান্ড 3 নম্বর, যেটা অন্যতম বড় অ্যাডভান্টেজ, ইউজ দ্য এলিফ্যান্ট ইন মিলিটারি ওয়ারফেয়ার এগেনস্ট দ্য নেবার। তো দুটো বেসিক জিনিসটা হচ্ছে, ফুডও পেয়ে যাচ্ছে, আর্মসও পেয়ে যাচ্ছে। তারপর 3 নম্বর যেটা অ্যাডভান্টেজ পয়েন্ট আসছে সেটা হচ্ছে ওয়ার এলিফ্যান্ট। তো যেহেতু গঙ্গার এই বেলটায়, এই যে গঙ্গা ভ্যালিতে উপত্যকায় বলে প্রচুর পরিমাণে ওয়ার এলিফ্যান্ট পাওয়া যেত, তো সেই এলিফ্যান্টগুলোকে ওরা ওয়ারে ইউজ করতো। যখন আলেকজান্ডার যখন এসেছিল ইন্ডিয়া অ্যাটাক করার জন্য, আমাদের ধননন্দর পুরো ওয়ার এলিফ্যান্টের লাইন দাঁড় করে রেখে দিয়েছিল। তো ওয়ার এলিফ্যান্টের লাইন দেখেই আলেকজান্ডারের সৈন্যরা অনেকটাই ভয় পেয়েছিল যে এইভাবেও ওয়ার টেকনিক ইউজ করা যেতে পারে। তো এইটা ছিল ওয়ার এলিফ্যান্টের ইউজ, কিন্তু যে কোনো ওয়ারের ক্ষেত্রে অন্যতম বড় সড়ো একটা অ্যাডভান্টেজ। তো এখানে আমাদের অ্যান্সার হবে 3টেই। তো এলিফ্যান্টও বড় ফ্যাক্টর, তার ফুড প্রোডাকশনও বড় ফ্যাক্টর, প্লাস তার ওয়েপন্স বানানোর জন্য যে র মেটেরিয়ালস লাগে। With reference to ancient history of Indian subcontinent, Mahajanapada rulers imposed tax on which of the following groups? তো অপশনগুলো একবার দেখে নাও, অ্যান্ড এখানে আমাদের অ্যান্সার হবে অপশন সি। এবার একদম যখন ঋগ্বেদিক টাইমে যখন আমরা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম ট্যাক্স ছিল ভলেন্টারি, তারপর আস্তে আস্তে যখন রাজা কনসেপ্ট আসতে শুরু করে তখন ট্যাক্স হয়ে যায় কম্পালসারি, এবং যখন মহাজনপদ গঠন পুরোপুরি হয়ে যায়, একজন স্ট্রং শক্তিশালী রাজা চলে আসেন, তখন কিন্তু ট্যাক্স তো কম্পালসারি ছিলই, সমাজের সমস্ত শ্রেণীর মানুষ বা সমস্ত ফিল্ড থেকে ট্যাক্স নেওয়াটা খুবই দরকারি ছিল। কারণ যত বড় আর্মি গঠন করার জন্য লাগবে বেশি করে টাকা, বেশি করে টাকার জন্য দরকার ট্যাক্স।
হয় ট্যাক্স তাদের আর্মি বানাবে, অন্যদিকে যে ফুড সাপ্লাই সেই ফুড সাপ্লাই। তো সমস্ত মহাজনপদীরাই জনপদে যারা রাজা ছিলেন তারাই প্রচুর মাত্রায় ট্যাক্স আদায় করতে শুরু করে তাদের সৈন্যবাহিনীকে বাড়ানোর জন্য। কারণ সেই সময় 16টা মহাজনপদ ছিল, তাদের মধ্যে সবারই মধ্যে যুদ্ধ লেগেই থাকতো। যদি পরবর্তীকালে সবথেকে পাওয়ারফুল হয়ে ওঠে মগধ এবং অবন্তী, এবং অবন্তী মগধের মধ্যে ফাইট হয়, বাট স্টিল বাকি সবাই কিন্তু যুদ্ধবিগ্রহের মধ্যে লেগে থাকতো। তো সেই জন্য তাদের ট্যাক্স কালেকশনটা কিন্তু রেগুলারলি করতে হতো। তো সেই জন্য সমস্ত শ্রেণী থেকে সবারই কাছ থেকে রেগুলার ট্যাক্স আদায়ের ব্যবস্থা সেই সময় ছিল। 22. Consider the following statement regarding Mahajanapadas. The people of Mahajanapadas made earthen pots which one special type is painted grey wire. মানে ওই সময় মহাজনপদে মানুষজন একটা স্পেশাল পেইন্টেড গ্রে ওয়্যার টাইপ একটা পট বানাতো। দ্য নিউ রাজাস ওয়ার বিগ্যান মেইনটেনিং আর্মিস হু ওয়ার পেড রেগুলার স্যালারিজ ইউজিং পাঞ্চ মার্ক কয়েন। তো সেই সময় মহাজনপদে যারা, কারণ এখন ওয়ার কিন্তু রেগুলার হয়ে গেছে, তখন একদম প্রথম দিকে যে ওয়ার যদি হতো যুদ্ধের সময় রাজা ট্রাইবাল লিডারদের বলতো তোমার এতজন সৈনিক নিয়ে এসো যুদ্ধে যাবো, বাট এখন ওয়ার রেগুলার, যে কোনো সময় খবর এলো যে ওই দিক থেকে ওই মহাজনপদ থেকে রাজা এগিয়ে আসতে, তো চলুন আপনিও নিজের সৈন্য বের করুন। তো সেই ক্ষেত্রে সৈন্যকে সবসময় রেডি রাখতে হবে, বছরের 12টা মাসে সৈন্যকে থাকতে হবে রেডি, এবং সৈন্যকে রেডি থাকার জন্য সৈন্যকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমার একটাই কাজ শুধুমাত্র যুদ্ধ করা, এবং সেই যুদ্ধ করার জন্য আমার একটা যে স্যালারিটা যেন ফিক্স থাকে। তো সেই ক্ষেত্রে পাঞ্চ মার্ক কয়েনের মাধ্যমে একটা সেনাদেরকে সেনা ছাউনিতে রেগুলারলি রাখা হচ্ছে, এবং তাদেরকে একটা বেসিক পে বা ওদের যে পেমেন্টটা সেটা একদম ফিক্সড করে দেওয়া হচ্ছে। তো একটা সৈন্য সে মেন্টালি সে জানে তার একটাই কাজ যুদ্ধ করা, এবং তার জন্য তার স্যালারিও ফিক্সড করা আছে। অ্যান্ড 3. এগ্রিকালচার প্র্যাকটিস বাই পিপল ইউজ অফ আয়রন প্লাউশেয়ার ওয়াজ ইনক্রিজ। তো এগ্রিকালচারে যে লোহার লাঙল এটার ইউজও বাড়তে থাকে। তো কাঠের লাঙল ইউজ করতো বৈদিক যুগে, এবং তারও আগে আমি ইন্দাস ভ্যালিতেও লাঙল পেয়েছিলাম, সেটাও কাঠের ছিল। বাট যখন আমাদের সেকেন্ড আরবানাইজেশন মহাজনপদে মানুষজন যখন এই মগধ বা এইরকম জায়গাগুলো যেখানে লোহার আবিষ্কার বা লোহার আবিষ্কারের থেকে বড় কথা লোহার প্রাচুর্য প্রচুর ছিল, সেক্ষেত্রে মানুষজন লাঙলে কাঠের জায়গায় লোহা ব্যবহার করতে শুরু করলো। তো কাঠের চেয়ে কিন্তু লোহার লাঙলের এফিসিয়েন্সি অনেক বেশি, তো বেশি এফিসিয়েন্সিতে বেশি প্রোডাকশন বেশি ফুড গ্রেন, তো সেইগুলো ডাইরেক্টলি হেল্প করবে সৈন্য সামন্ত, মানে বেশি পরিমাণে সৈন্যকে খাদ্য যোগান দিতেও সেই জিনিসটা কিন্তু সাহায্য করবে। তো সে এই রকম কিছু বড় বড় কারণ ছিল যার জন্যে মগধ কিন্তু খুব বড় রকমভাবে এগিয়ে গেছিলো অন্য জনপদের তুলনায়। এবার এক্ষেত্রে যদি ম্যাপটা পাই বলছি, মেনলি এই মগধ সঙ্গে বাকি যত মহাজনপদ ছিল তাদের মধ্যে সবথেকে পাওয়ারফুল লাস্টে হয়ে ওঠে মগধ অ্যান্ড অবন্তী, কারণ এদের ব্যাকগ্রাউন্ডটা একই ছিল। অবন্তীর নিচে এই যে এরিয়াতে প্রচুর আয়রন ডিপোজিট ছিল, মগধেও ছিল। তো এদের যে ন্যাচারাল রিসোর্সগুলো বা র মেটেরিয়ালসের ব্যাপারে এরা দুজনে প্রায় ইকুয়াল ব্যালেন্সে ছিল। লাস্টে মগধ অবন্তীকে হারিয়ে দেয়, সেটা প্রায় 100 বছর পর শিশুনাগ যেটা এসেছিল বা শিশুনাগ। তো এই শিশুনাগ ডাইনাসি শিশুনাগ প্রায় 100 বছরের যুদ্ধ শেষ করেছিল মগধ অ্যান্ড অবন্তী, মানে শিশুনাগই অবন্তীকে জয় করেছিল প্রায় 100 বছর যুদ্ধের পর। তো আলটিমেট এইভাবেই জিতেছিল মগধ। তো এই দুটোর মধ্যে রাইভেলারি বরাবরই ছিল একদম প্রথম থেকে, পরবর্তীকালে মগধ এগিয়ে যায়, কারণ সেখানে যে ফ্যাক্টরটা কাজ করেছিল কার রুলার বেশি সুপিরিয়র, কার ট্যাকটিক্স কত বেটার, তো সেইটাই ফাইনালি ডিসাইড করে নিয়েছিল। অ্যান্ড এখানে আমাদের অ্যান্সার ছিল এটাই, যেহেতু সবগুলোই ছিল। এটা একটা পাঞ্চ মার্ক কয়েন, অ্যান্ড এখানে একটা ছবি দিয়েছি, এইগুলো সবার যে 16টা মহাজনপদ আছে সবারই আলাদা আলাদা পাঞ্চ মার্ক কয়েন ছিল। তো এগুলো একবার দেখে নিও তোমরা ভিডিওটা পজ করে। অ্যান্ড এটা সেই প্রিন্টেড গ্রে ওয়্যার যে জিনিসগুলো তখন ইউজ করা হতো। এখন আমরা নেক্সট কোশ্চেন 23. হুইচ অফ দ্য ফলোইং মহাজনপদাস ওয়্যার ডিসক্রাইবড পানিনিস অষ্টাধ্যায়ী বাই দ্য টাইম অফ 6th century? মানে পানিনির অষ্টাধ্যায়ীতে মানে আমরা মহাজনপদে 3টে সোর্স পেয়েছি, পানিনির রাইটিং, বুদ্ধিস্ট রাইটিং অ্যান্ড জৈনিস্ট রাইটিং। এদের মধ্যে বুদ্ধিস্ট অ্যান্ড জৈনিস্ট থেকে পুরো 16টাই পাচ্ছি, বাট পানিনির যেখান থেকে পাচ্ছি অষ্টাধ্যায়ী সেখান থেকে এক্স্যাক্টলি 16টা আমরা পাচ্ছি না। এখানে মেনলি বলা হয়েছিল জনপদের কথা, বাট এই জনপদের মধ্যে 3 জন কিন্তু একদম প্রমিনেন্ট ছিল, মানে 3 জনের নাম বলা হয়েছিল মেনশন করে যে এরাই ছিল এদের মধ্যে সব থেকে শক্তিশালী। এই 3 জনকে মল্ল ভাজি কুরু, মগধা কোশলা ভাতসা, কুরু কম্বোজা ভাতসা, গান্ধারা অবন্তী মল্লা। তো এখানে অ্যান্সার হবে বি মগধা, মানে মগধা থাকলে সেই লিঙ্কটাই বেশি যাবে, মগধা কোশলা ভাতসা। আরেকটা জিনিস যদি দেখো মগধা ভাতসা কোশলা এই 3 জনে মেনলি গাঙ্গেটিক ভ্যালির ওপরে
গঠিত মহাজনপদ। তো সেই জন্যই এরা ছিল অন্যতম শক্তিশালী মহাজনপদ। যদিও অবন্তীও ছিল, কারণ লাস্টের মেন মগধের রাইভেল ছিল অবন্তী, বাট বলতে গেলে এই তিনজন ছিল বেশ সেই সময়কার শক্তিশালী। আর এদিকে আছে অবন্তী। অবন্তী যেহেতু গাঙ্গেটিক ভ্যালিতে না, সেই জন্য অবন্তীর নামটা হয়তো পাণিনির এখানে ছিল না। 24. Which of the following cities was located at the junction of উত্তরপথা and দক্ষিণপথা? তো উত্তরপথা আর দক্ষিণপথা ব্যাপারটা হচ্ছে এই দিকে একটা রাস্তা ছিল আর এই দিকে একটা রাস্তা। তো এই দুটো রাস্তা এক জায়গায় মিট করতো। একদিকে এইদিকে উত্তরপথ এবং এইদিকে দক্ষিণপথ। তো এটা কোথায় মিট করতো? বারাণসী, পাটলিপুত্র, মথুরা, চম্পা। তো এখানে আমাদের অ্যান্সার মথুরা। মথুরা ছিল এই সুর সেনা, এই সুর সেনার ক্যাপিটাল হচ্ছে মথুরা। তো মথুরাতে উত্তরপথা অ্যান্ড দক্ষিণপথা মানে দুটো ইম্পর্টেন্ট ট্রেড রুট, এই ট্রেড রুট দুটো এখানে মিট করতো। তো সেই জন্যই মথুরার ইম্পর্টেন্স ছিল সেখানে অন্যতম। এবং বারাণসীর যে সিটি ছিল কাশী, বা কাশীর ক্যাপিটাল বারাণসী, যাই বলো। এটা কাশী কোথায়? এই তো এখানে আছে কাশী, ক্যাপিটাল বারাণসী। বারাণসী সেই সময় ইম্পর্টেন্ট ছিল খুবই কটন কাল্টিভেশনের জন্য। এখান থেকে খুব হাই কোয়ালিটি কটন পাওয়া যেত। তো সেই জন্যে বারাণসী কিন্তু ফেমাস ছিল। অ্যান্ড আমাদের লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং এরিয়াস আর ভিউড অ্যাজ ইম্পিওর বাই দ্য লেটার বৈদিক অথর? অঙ্গ, মগধা, ভাঙ্গ, অল অফ অ্যাভব। এখানে আমাদের অ্যান্সার অল অফ দ্য অ্যাভব, কারণ এই এরিয়াটা হচ্ছে এই দিক। আর মেনলি যে বৈদিক বা লেটার বৈদিকটা গড়ে উঠেছিল সেটা এই দিক, মানে এই আপার পোর্শন, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, এই সাইডটা। তো এরা মূলত এই দিকে যারা ছিল, যারা এদেরকে একটু ইমপিওর বা ওর থেকে ইনফেরিয়র মনে করতো। তো সেই জন্যই মেনলি এই লোকেশন বা এই এরিয়ার যে জনপদগুলো ছিল তাদেরকে ইমপিওর মনে করতো এই লেটার বৈদিক এখানকার যে অথররা ছিল। কারণ এদের সঙ্গে কোনো কালচারাল বা কোনো দিকে এদের মিল খেত না, বা এরা হয়তো এই ব্যাপারটাকে এতটা সম্মান দিত না, মানে এদের বৈদিক কালচার বা বৈদিক রীতিনীতিকে এতটা ফলো করতো না। তো সেই জন্য যেহেতু তোমরা আমাদের এই ব্যাপারটা ফলো করো না, তাই তোমরা ইমপিওর, এই কনসেপ্টটাই ছিল। তো সেই জন্যই এই মহাজনপদের জায়গাগুলোকে এরা বৈদিক মানে লেটার বৈদিক রাইটাররা অথররা ইমপিওর বলতো। তো এই ছিল আজ আমাদের 25টা কোশ্চেন। কেমন লাগছে অবভিয়াসলি তোমরা কমেন্ট সেকশনে জানাবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যদি চাও যে এই চ্যানেলটা আরও গ্রো করুক। অ্যান্ড বলে রাখি, যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো একবার সাবস্ক্রাইব করে নিও, কারণ চেষ্টা করছি আমি হিস্ট্রিটা এটা রেগুলার বেসিসে নিয়ে আসার। এরপরে আমরা বুদ্ধিজম বা জৈনিজমের উপর এমসিকিউ রাখবো। আর ভিডিও যদি এতটা দেখে থাকো, এতদূর দেখে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ক্লাসে। এতদূর টাটা।